মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই না বড় আপু? আমার স্বামী, আমি বুঝবো। তোমারও তো মাথা ঘামানো দরকার নেই। একদম আমার স্বামী নিয়ে কাড়াকাড়ি করবে না। একদম গায়ে পড়ে ঝামেলা করবি না প্রিয়। এতদিন কোথায় ছিলি? প্রতিদিন আমি খাবার নিয়ে আসতাম, তাই ও আমার আনা খাবারটাই খায়। আজও ও খাবে। এতদিন আমার স্বামীর দেখাশোনা করার জন্য ধন্যবাদ। এখন আছি আমি দেখে নেব। এত স্বামী স্বামী করিস না, মানুষ সন্দেহ করবে। তুমি করতে পারছো না বলে কি তোমার হিংসে হচ্ছে? বেশি বলছিস। তুমিও কম বলছো না। দেখ, ঝামেলা করিস না, যা এখান থেকে। ও আমার আনা খাবারটাই খাবে। না, উনি আমার রান্না করা খাবারটাই খাবে। দেখ, একদম বাড়াবাড়ি করবি না। তুমিও বাড়াবাড়ি করো না আপু, পথ ছাড়ো। পায়ে পা লাগিয়ে মিনিট 20 ঝগড়া করে যাচ্ছে প্রহেলিকা আর প্রিয়তা। পুরো 10 তলার সমস্ত স্টাফ জড়ো হয়ে গেল প্রণয়ের কেবিনের সামনে। তাদের চোখ মুখে ঠিকরে পড়ছে বিস্ময়। এই দু নারীকে তারা খুব ভালো মতোই চিনে, কিন্তু তাদের এই ইন্টারেস্টিং ঝগড়া দেখতে মন্দ লাগছে না। তারা মুখ হাঁ করে একবার প্রহেলিকার কথা গিলছে তো একবার প্রিয়তার। দুজনের মধ্যে কেউই যেন হেরে যাওয়ার পাত্রী নয়। প্রহেলিকা নাক সিটকে বলল, বাড়িতে রান্না করা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আমার প্রণয় খাবে না। তোরটা তুই খা। নিজের বলে দাবি করাতে এবার প্রচন্ড রেগে গেল প্রিয়তা। রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, আমার প্রণয় মানেটা কি? হ্যাঁ, ভাষা সংযত করার কথা বলো। উনি আমার, শুধুই আমার। আর উনি কি খেলো তাতে তোমার কি? আমার জামাইকে দরকার হলে আমি 20 রান্না করে খাওয়াবো, সেটাও খাবে সে। তোমার কোনো সমস্যা? প্রহেলিকাও রেগে গেল, চিবিয়ে চিবিয়ে বলল। তোর বিষ তুই খা প্রণয়। আর কিছু বলার পূর্বেই পেছন থেকে ভারী আওয়াজের ধমক ভেসে এলো। কি হচ্ছে এখানে? এটা কি মাছের বাজার? সবাই এখানে এমন ভিড় জমিয়েছেন কেন? পরিচিত আওয়াজ শুনে চুপ হয়ে গেল দুজনে। একসাথে পেছনে ফিরে তাকালো। পকেটে হাত ঢুকিয়ে ভ্রু কুঁচকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে প্রণয়। তার বাঁকানো দৃষ্টি দুজনের উপর নিক্ষিপ্ত। সে পুনরায় বলল, এখানে কি সার্কাস চলছে? সার্কাস দেখার জন্য নিশ্চয়ই আপনাদের স্যালারি দেওয়া হয় না? স্টাফদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল প্রণয়। বসের ঝাড়ি শুনে সকলের উৎসাহিত মুখগুলো চুপসে গেল। সকলে একত্রে মাথা নিচু করে নিল, একসঙ্গে বললেন, সরি স্যার। গো টু ওয়ার্ক। স্টাফরা মস্তক তুললেন না, বিনা বাক্যে স্থান ত্যাগ করলেন। প্রণয় ভাই, আর কিছু বলতে পারল না প্রিয়তা। পলক ফেলার পূর্বে গটগট পায়ে এগিয়ে এলো প্রণয়। প্রিয়তার হাতের কবজি চেপে ধরল, প্রশ্ন করার সুযোগ দিল না। টেনে নিজের কেবিনে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। আচমকা ঘটে যাওয়া কাণ্ডে হতভম্ব হয়ে গেল প্রহেলিকা। এত দ্রুত ঘটনা ঘটল যে কিছু বুঝতেই পারল না। কিন্তু কয়েক পলক গড়াতেই ভারী চোখের পাতা দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেল। ভীষণ কষ্ট লাগলো মনে। অভিমানের পাল্লা ভারী হয়, দু চোখের কান্নি সে বর্ষণ নামল। ঝাপসা চোখে তাকালো কেবিনের দিকে। ফ্রন্ট দেওয়াল থেকে দরজা সব কাচের তৈরি। বাহিরে দাঁড়িয়ে অনায়াসে ভেতরে সবটা স্পষ্ট দেখা যায়। প্রণয়ের বলিষ্ঠ হাতের বাঁধন ছাড়িয়ে প্রথমেই টুপ করে একটা চুমু দিল প্রিয়তা। খিলখিল করে হেসে উঠল। লাঞ্চ বক্সটা টেবিলের উপরে রেখে বসে পড়ল সিওর চেয়ারে। প্রহেলিকা দু চোখ ভরে সেই বিষাক্ত দৃশ্যগুলো দেখছে। কষ্টের সাথে রাগের মাত্রা বাড়ছে পাল্লা দিয়ে। প্রণয় বুকে হাত গুজে চেয়ে চেয়ে দেখছে তার খরগোশের বাচ্চাটার কর্মকাণ্ড। একে দেখার জন্য বুকের ভেতরটা ভীষণ উচাটন হচ্ছিল এতক্ষণ। এখন শান্তি লাগছে। প্রিয়তা চেয়ারে গা এলিয়ে দিয়ে রানীর মতো পা ঝুলিয়ে বসলো। ত্রিভুজ আকৃতি পেপার ওয়েটটা আঙ্গুলের ফাঁকে ঘুরাতে ঘুরাতে উচ্ছ্বাসিত মুখবয় স্থির করে প্রণয়কে নকল করার চেষ্টা করলো। গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার আবরার শিকদার প্রণয়, আমি আপনার তৈরি ফাইলস আর প্রজেক্টগুলো দেখেছি, ভালো লেগেছে। আমাদের কোম্পানির জন্য আহ, আপনি খুব ভালো একজন এমপ্লয়ি। আমি খুশি হয়েছি। সামনের মাস থেকে আপনার স্যালারি দ্বিগুণ করে দেব। গুড জব। হুকুম শুনে ঠোঁট কামড়ে ধরল প্রণয়। টেবিলের উপর দু হাত রেখে প্রিয়তার দিকে কিছুটা ঝুঁকে এলো। মুখের কাছে মুখ এনে ঘোর লাগা কণ্ঠে বলল, মালকিনকে খুশি করাইতে শ্রমিকের কাজ ম্যাডাম, আর মালকিন খুশি হলে শ্রমিকের বকশিস প্রাপ্য। চোখ পিটপিট করে মাথাটা পেছন দিকে সরিয়ে নিল প্রিয়তা। দম আটকে কথাগুলো শুনছিল। ব্যাটার লক্ষণ ভালো না, যখন তখন হুটহাট কাছে চলে আসে।
হাত পা কাঁপছে তার, কিন্তু কাঁপাকাঁপিকে পাত্তা দিল না। পুনরায় মুখে গাম্ভীর্য টেনে বলল, উহুম, ভাবছিলাম আপনাকে বোনাস দিতাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে মিস্টার শিকদার প্রণয়। ভ্রুকুটি করে তাকালো প্রণয়। প্রিয়তা ফের বলল, দেখছেন আপনাকে দাঁড় করিয়ে কথা বলছি, বসুন বসুন। বলে সামনের চেয়ারে বসতে ইশারা করলো প্রিয়তা। প্রণয়ও বিনা বাক্যে বসে পড়ল। সে কয়েকশো কোটি টাকার ডিল ফেলে এখানে একটা পুস্কু মেয়ের এমপ্লয়ে হয়ে বসে আছে। প্রিয়তা মুখে কিঞ্চিত হতাশা ফুটিয়ে বলল, নিরাশ, আমি খুবই নিরাশ, সাথে হতাশও। ভাবলাম আপনাকে বোনাস দিতাম মিস্টার শিকদার প্রণয়। আপনার সব কিছুই ঠিকঠাক, আপনার স্কিল কোয়ালিফিকেশন সবই ভালো, কিন্তু এত হ্যান্ডসাম এমপ্লয়ি তো আমি কোম্পানিতে রাখবো না। ইটস টু রিস্কি। সিদ্ধান্ত শুনে চোখ মুখে অসাধ্য ফুটিয়ে তুলল প্রণয়। ব্যথিত কণ্ঠে বলল, তাহলে আমার কি চাকরিটা চলে যাবে ম্যাডাম? এই চাকরি গেলে আমি আমার বউকে খাওয়াবো কি? হোয়াট? আপনি ম্যারিড? চেঁচিয়ে বলল প্রিয়তা। ইয়েস ম্যাডাম। তাহলে তো আর আপনাকে রাখাই যাবে না। বিবাহিত বেটারা সারাদিন বউয়ের চিন্তায় ডুবে থাকে, কাজে মনই দেয় না। আচ্ছা, এই কোম্পানিটা কি আপনার ম্যাডাম? বেয়াদবি নেবেন না, জানতে ইচ্ছে হলো। প্রিয়তা গর্ব করে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখতে গেলে আমারই এটা। আমার বাপের কোম্পানি, ভাইয়ের কোম্পানি, জামাইয়ের কোম্পানি, ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডের তো এর থেকেও বড় কোম্পানি আছে। আপনার লাগলে বলবেন, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আপনার চাকরির ব্যবস্থা করে দেব। তবে শর্ত একটাই, মেয়েদের সাথে টাঙ্কি মারা যাবে না। ও আচ্ছা, বিরাট বড়লোকি ব্যাপার স্যাপার। প্রণয় আর কিছু বলবে তার আগেই কেবিনের ল্যান্ডলাইনে ফোন এলো। এমন সময় বিরক্ত করাতে ভীষণ চেতে গেল প্রণয়। কট করে কেটে দিল ফোনটা। হঠাৎ করে কিছু মনে পড়াতে গাল ফুলিয়ে ফেলল প্রিয়তা। লাঞ্চ বক্স ওপেন করতে করতে অভিমানী গলায় বলল, ওই জন্য আপনাকে রোজ রোজ খাবার এনে দেয় আর আপনি সেটা খান। প্রণয় শান্ত থেকে জবাব দিল, হ্যাঁ, অফিস থেকে তো সবাইকে লাঞ্চ প্রোভাইড করা হয়, তো এনে দেয় আর কি। আর তাছাড়া ওসব খাবারে কি আমার হয় নাকি? সেই তো বাড়ি গিয়ে তোমাকেই খেতে হয়। একদম কথা ঘুরাবেন না। বলতে বলতে প্লেটে ভাত, ডাল, সবজি, তরকারি বেড়ে দিল প্রিয়তা। প্রণয় বসা থেকে দাঁড়িয়ে পড়ল। একটা চেয়ার টেনে প্রিয়তার পাশে গিয়ে বসে পড়ল। প্রিয়তার চেয়ারে হাত টেনে একদম কাছে নিয়ে এলো নিজের। প্রিয়তার তুলতুলে গালে হাত রেখে আদরে গলায় বলল, আমি কথা ঘুরাই না, তুই তো আমায় কোনোদিন বারণ করিসনি। আমি কিভাবে জানবো তোর এত হিংসা হবে? প্রিয়তার নাক টানলো, মনে মনে হাসলো। প্রণয় প্রিয়তার নাকের সাথে নাক ঘষে বলল, খুব কি হিংসা হচ্ছে জান? খুব। মুখ কালো করে জবাব দিল প্রিয়তা। ওলে বাবা রে, আমার বাচ্চাটা, আসো আদর করে দিই, আমার হিংসেটা আল্লাহ দিব। প্রিয়তা মুখ বাঁকালো। প্রণয় নিজের অরুতে দেখিয়ে ইশারা করে বলল, এখানে আসো জান। অভিমান থাকলেও বিরোধিতা করলো প্রিয়তা। চুপচাপ গিয়ে কোলের উপরে বসে পড়ল। প্রণয় অন্ধকার আচ্ছন্ন মুখটা দেখে দীর্ঘশ্বাস ফেলল। কোমর চেপে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, আচ্ছা, বউয়ের কথায় উঠবো, বউয়ের কথায় বসবো, সারাদিন বউয়ের আঁচল ধরে থাকবো, বউয়ের গোলাম হয়ে থাকবো। এবার খুশি? তোর যাকে পছন্দ না তার ছায়াও মারাবো না। এবার তো হাস। প্রিয়তা ঘাড় ঘুরিয়ে মুখের পানে তাকিয়ে বলল, সত্যি বলছেন? সত্যি, সত্যি। মুখে হাসি ফুটে উঠল প্রিয়তার। গলা জড়িয়ে ধরে কষে গালে দুটো চুমু খেলো। সাথে সাথেই পাতলা ঠোঁট দুটো লাল ঠোঁটের ছাপ বসে গেল প্রণয়ের গালে। প্রিয়তার ঠোঁট দুটো গ্লোসি তেল তেল করছে। প্রণয় গাল টেনে দিয়ে বলল, এবারে অধমের কপালে খাবার জুটবে। প্রিয়তা দ্রুত মাথা ঝাঁকালো। নিজ হাতে ভাত মাখিয়ে তুলে দিল প্রণয়ের মুখে। ইলিশ মাছের ডিমটা ভেঙে মুখের সামনে তুলে বলল, হ্যাঁ করুন। প্রণয়ও তাই করল। মজা হয়েছে? হ্যাঁ, তুই তো অনেক মজা। অসভ্য নির্লজ্জ লোক। আমার কথা বলিনি, খাবারটা কি মজা হয়েছে। বলতে পারবো না, কিন্তু নিজেকে মহাবিশ্বের সব থেকে সুখী মানুষটা মনে হচ্ছে। বাট আই ক্রেভ মাই ফ্রেশ প্রোটিন। ঠিক। হেই, তুই ছি বললি কেন? প্রিয়তা ভাবশীল জবাব, যে কল চাপলে পানি বের হয় না, সেই কলের পানি দিয়ে তৃষ্ণা মেটানো মানে পাগলের মনের সুখ। হাহ। চাপার মতো হাতে জোর থাকলে আর কলের প্রতি ভালোবাসা থাকলে পানি এক না একদিন ঠিকই আসবে। ছি ছি, আপনাকে ভালো করা আমার কর্ম নয়। চাপুন আপনার কল, দেখুন পানি আসে কিনা। বলে আরেক লোকমা খাবার তুলে দিল প্রিয়তা। প্রণয়ে আঙ্গুল চেটে পুটে নিচ্ছিল। প্রিয়তা ভীষণ তৃপ্তি পেল তার প্রাণ পুরুষকে খাইয়ে দিতে পেরে।
প্রণয়ের চোখ মুখেও ফুটে উঠছে তীব্র সন্তুষ্টির ছাপ। দুজন সুখী মানুষ যাদের চোখ মুখের উজ্জ্বলতাই বলে দেয় যে তারা কতটা সুখী। প্রহেলিকা আর দেখতে পারল না, দৌড়ে চলে গেল সেখান থেকে। প্রণয় খাবার শেষ করে তৃপ্তির ঢেকুর তুলল। প্রিয় তার ওড়নায় মুখ মুছে বলল, প্রিন্সেস, I'm hungry. প্রিয় তার যেন শক লাগলো, চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই মাত্রই না আপনি 450 গ্রাম ভাতের সাথে 250 গ্রাম তরকারি খেলেন? বাহ, তুই মেপে নিয়ে এসছিস? জি না, ওই লাঞ্চ বক্সের অ্যাবিলিটি অতটুকু। প্রিন্সেস, এই 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 কি চাই আপনার? এমন কেন করছেন? আপনার মতলব কিন্তু ভালো ঠেকছে না আমার কাছে। প্রণয়ের কণ্ঠে নেশা। উফ, এমনিতেও আমার মতলব কখনোই ভালো থাকে না জান। আমার খেতে পেয়েছে। আই ওয়ান্ট টু ইট ডেজার্ট। কথা শুনে লাফ দিয়ে কোল থেকে উঠে পড়ল প্রিয়তা, ভয়ার্ত কণ্ঠে বলল। একদম এগোবেন না। বাঁকা হাসলো প্রণয়, সেও বসা থেকে দাঁড়িয়ে পড়ল। এক পা দু পা করে পেছাতে পেছাতে গ্লাসের সাথে লেগে গেল প্রিয়তা। প্রণয় পকেটে হাত গুজে ধীর কদমে এগোতে এগোতে কাছে এসে দাঁড়ালো। প্রিয়তার শরীরের ভাইব্রেশন মোট শুরু। ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। কাচের দেওয়ালের দুপাশে হাত রেখে নিজের প্রিয়তমাকে বাহুবন্দি করলো। তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট দুটোর পানে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। প্রণয়ের নেশালো চাহনিতে শরীর শিরশির করতে শুরু করলো প্রিয়তার তনু শরীরের অঙ্গ পতঙ্গ। কাপা কাপা কণ্ঠে বলল, প্রণয় ভাই এখানে না, প্লিজ, কেউ দেখে ফেলবে। শশ। দেওয়াল থেকে হাত সরিয়ে বাঁকানো কোমর পেঁচিয়ে ধরল প্রণয়। হ্যাসকা টান দিল, সাথে সাথেই বুকের উপর হামলে পড়ল প্রিয়তা। ঝুঁকে পড়ার তীব্রতায় চোখ মুখ ঢেকে গেল দীঘল চুলে। বড় বড় আঙ্গুল দ্বারা সামনে পড়া চুলগুলো পেছনে ঠেলে দিল প্রণয়। থুতনিতে হাত রেখে অল্প কয়েকবার স্লাইড করল গ্লোসি ঠোঁট দুটোতে। তার উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা লাগছে প্রিয়তার গলায় বুকে। মশরামশরি শুরু করে দিল প্রিয়তা। ছটফট করলো কিছুক্ষণ, কিন্তু পুরুষালী শক্তির নিকট পরাস্ত হতে বাধ্য হলো শেষমেশ। প্রণয় গভীর হ্যাসকি কণ্ঠে বলল, তাহলে আমার ডেজার্ট খাই যান। প্রিয়তা লজ্জায় মাথা নিচু করে নিল, ছোট করে জবাব দিল। গুড গার্ল। বলেই প্রিয়তার তুলতুলে ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দিল প্রণয়। কয়েক মুহূর্তের ব্যবধানে নরম আদরের স্পর্শগুলো যন্ত্রণা মেশানো সুখে পরিণত হতে লাগলো। উন্মাদের মতো প্রিয়তাকে চেপে ধরে ঠোঁটে রাফ কিস করছে প্রণয়। প্রিয়তার চোখ বুজে প্রণয়ের ঘাড় খামচে ধরল। কয়েক মুহূর্ত যেতেই সারানোর জন্য ছটফট করে উঠল প্রিয়তা। বুকের কিল ঘুষি মারতে লাগলো একের পর এক, কিন্তু প্রণয়ের হুঁশ নেই। সে আউট অফ কন্ট্রোল। চরম নেশা চেপেছে মাথায়। প্রিয়তার বাক্য অস্পষ্ট এলোমেলো। ছাড়ুন প্রণয় ভাই, ওইদিকে। Don't talk too much, baby girl. Just feel my touch and feel my love. প্রণয় ঠোঁট ছেড়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। শরীরে পুরুষালী হরমোনরা তাণ্ডব চালাচ্ছে। গলা থেকে প্রিয়তার সাদা ওড়নাটা খুলে দূরে ছুঁড়ে মারল প্রণয়। পাগলের মতো ডুবলো তার ব্যক্তিগত সাম্রাজ্যে। যে মায়াবী সাম্রাজ্যের সবটুকু সুখ ভোগ করার অধিকার কেবল তার। প্রণয়ের অস্ত্রতা কিছুতেই সামলাতে সমর্থ হচ্ছে না প্রিয়তা। তার চোখ আটকে আছে বাইরে, যেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু এমপ্লয়ি এদিকেই আসছে। ট্রান্সপারেন্ট গ্লাস একবার চোখ তুলে তাকাতেই দেখে ফেলবে। প্রণয় ভাই, ও এমপ্লয়িরা একদম কাছে চলে আসায় চোখ খিচে বন্ধ করে নিল প্রিয়তা। খামচে ধরল প্রণয়কে। প্রিয়তার নেশায় হারানো প্রণয় এক ফাঁকে রিমোট পেস্ট করে দিল। সাথে সাথেই ট্রান্সপার স্মার্ট গ্লাস ব্লার হয়ে গেল। ভেতর থেকে বাহিরের দৃশ্য স্পষ্ট দেখা গেলেও বাহির থেকে ভেতরের সবটা অস্পষ্ট। এমপ্লয়িরা অন্যদিকে চলে গেল। প্রণয়কে ধাক্কা দিয়ে চেয়ারের উপরে বসিয়ে দিল প্রিয়তা। প্রণয় অস্বাভাবিক কাঁপছে, তার নিঃশ্বাস বেগ বড্ড ভারী, এলোমেলো। প্রণয় হ্যাসকা টান দিয়ে প্রিয়তাকে নিজের উপরে বসালো। এবার তাল মেলালো প্রিয়তাও। মাথা খারাপ করে দিয়েছে লোকটা। প্রণয়ের কালো ব্লেজার টেনে টুনে খুলে ফেললো প্রিয়তা। সাদা শার্টের উপরের দিক থেকে বেশ কয়েকটা বোতাম খুলে দিল, পুরুষালী গলায় মুখ ডুবিয়ে দিল। Oof, more, baby.
দুজনের উন্মাদনা চরমে পৌঁছাতেই আবারও একসাথে রুমের সবগুলো ফোন বেজে উঠল, সাথে দরজাও টোকা পড়ল। উত্তেজনায় থরথর করে কাঁপছে দুজন। পাগল পাগল লাগছে প্রণয়ের। রাগে রিড় করে উঠল মেজাজ। অসহায় চোখে তাকালো প্রিয়তার পানে। অনাবৃত শরীরে হাঁপাচ্ছে মেয়েটা। দু হাতে জাপটে ধরে রেখেছে প্রণয়কে। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের বুক চিরে। প্রিয়তার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, তোকে অতৃপ্ত রাখতে কষ্ট হচ্ছে জান, কিন্তু সময় শেষ। এখন আমার যেতেই হবে। বাকি আদরটুকু তোরও রাখিস রাতের জন্য। বলে প্রিয়তার ললাটে দীর্ঘ চুম্বন করলো প্রণয়। কানে নাক ঘষল। তীব্র অনিচ্ছায় উঠে যেতে নিল, হাত টেনে ধরল প্রিয়তা। চোখ দুটো অসহায়, মনে হচ্ছে জ্বলন্ত উনুন থেকে কেউ একটানে কাঠের টুকরো বের করে নিয়েছে। বড় বড় নিঃশ্বাস ফেলে প্রিয়তাকে কোলে তুলে নিল প্রণয়। বুকে আগলে নিজেদের জামা কাপড়গুলো কুড়িয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। প্রিয়তার চোখ মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে আবারও সুন্দর করে কাপড় পরিয়ে দিল। মেয়েটা এখনো কাঁপছে। প্রণয় আদুরে গলায় বলে চোখ টিপ দিল প্রণয়। গোসল করার মতো কিছু হয়নি, তাই গোসল করার প্রয়োজন নেই, কিন্তু রাতের জন্য রেডি থাকো প্রিয়তমা। প্রিয়তা তীব্র লজ্জায় মুখ লুকালো প্রণয়ের বুকে। প্রণয়ও উপরের বোতাম কোটা লাগিয়ে ব্লেজার পরে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো দুজন। এখনো ফোন বাজছে। প্রণয় তীব্র বিরক্ত নিয়ে ফোন তুলল। ওপাশের ব্যক্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে দাঁত কিরমির করে বলল, আসছি, আর একবার ফোন দিলে খবর আছে। বলে খট করে ফোন কেটে দিল প্রণয়। প্রিয়তাকে আবার নিয়ে নিজের চেয়ারে বসালো। জাবেদকে ফোন দিয়ে দ্রুত বলল, আমার কার্ডটা নিয়ে যাও, আর পাশের সব থেকে কিছু কেক, পেস্ট্রি আর চকলেট নিয়ে আসো। বলে ফোন কেটে দিল প্রণয়। 5 সেকেন্ডের মাথায় হুড়মুড় করে কেবিনে প্রবেশ করলো জাবেদ। প্রণয় ওয়ালেট থেকে কার্ড বের করে জাবেদের হাতে দিল। সেটা নিয়ে চলে গেল জাবেদ। প্রণয় চেয়ারের দুপাশে হাত রেখে আবারও সময় নিয়ে চুমু খেলো প্রিয়তার ললাটে। মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলল, আমি যাই জান, মাত্র 2-3 ঘন্টা লাগবে। যেটা চাই জাভেদকে বলবি, এনে দেবে। প্রিয়তা মাথা ঝাঁকালো। আমি যাচ্ছি। ভ্রু কুঁচকালো প্রণয়। শুধু তাহলে কি? আমি যে এতগুলো আদর দিলাম, আমার বুঝি কিছুই পাওনা নেই? প্রিয়তা লজ্জা পেল। চোখ বন্ধ করে প্রণয়ের দু গালে চুমু দিল। আসি যান, আমি না আসা পর্যন্ত কিন্তু তুই কোথাও যাবি না। বলে কেবিন থেকে বেরিয়ে গেল শিকদার প্রণয়। কিছুক্ষণ পর ঝুড়ি ভর্তি কেক, স্ট্রবেরি আর চকলেট নিয়ে হাজির হলো জাবেদ। পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আর কিছু এনে দেবো ভাবি? প্রিয়তার ঝলমলে হাসি উপহার দিল। দুপাশে মাথা নাড়িয়ে বলল, না। প্রিয়তাকে হাসতে দেখে ভালো লাগলো জাবেদের। গলে গিয়ে বলল, আপনি অনেক ভালো ভাবি, কত সুন্দর করে হাসেন, অথচ স্যারকে কিছু বলতেই পারি না। উনি এমনই। তৎক্ষণাৎ জাবেদেরও ফোন এলো। বেরিয়ে গেল জাবেদও। প্রিয় তার পছন্দের চকলেটটা ছাড়িয়ে খেতে শুরু করলো। মিনিট 20 পার হতেই টুং টুং শব্দে ফোনে মেসেজ এলো। প্রিয়তা পায়ের উপর পা তুলে ফেভারিট চকলেটের পেস্ট্রি খেতে খেতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে প্রিয়স্মিতার নাম ভাসছে। প্রিয়তার নোটিফিকেশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখলো সেখানে বেশ কয়েকটা মেসেজগুলো এমন, তুই যেখানেই থাকিস, যে অবস্থায় থাকিস, এক্ষুনি উদয় সরণির সামনে আয়, জরুরি কথা আছে, খুব আছে, এক্ষুনি মানে এক্ষুনি আয়, আমি অপেক্ষা করছি। মেসেজগুলো দেখে কপাল কুঁচকে গেল প্রিয়তার। এত তারা কিসের? সে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে প্রিয়স্মিতার নাম্বারে ফোন লাগালো, কিন্তু নাম্বারটা সুইচ অফ বলছে। প্রিয়তার মনে একটু অস্বস্তি আর একটু চিন্তার মিশেলে দোটানায় পড়ে গেল। সে কি প্রণয় ভাইকে না বলেই চলে যাবে? মানুষটা যদি রাগ করে? প্রিয়তা 2 মিনিট ভেবেও কোনো কুল পেল না। যেভাবে আর্জেন্ট বলছে, নিশ্চয়ই বড় কোনো দরকার। প্রিয়তা আর বেশি ভাবতে পারল না। প্রণয়ের বেরোতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। তাই প্রিয়তা কাউকে কিছু না বলেই অফিস থেকে বেরিয়ে গেল। মনে মনে ভেবে রাখলো বাড়ি পৌঁছে ফোন করে জানিয়ে দেবে। উদয় সরণির সামনে পর পর দাঁড়িয়ে আছে দুটো কালো জিপ। ভেতরে নারী পাচারকারীর দালাল সন্তোষ আর তার সাঙ্গপাঙ্গ। এই সন্তোষী ASR এর তথা আবরার শিকদার প্রণয়ের নারী পাচার আর হিউম্যান ট্রাফিকিংয়ের অন্যতম সোর্স। এরাই হাজার হাজার নারী সাপ্লাই করে ASR এর কাছে। সাধারণ মেয়েদের ধরে নিয়ে বিক্রি করে দেয়। এবার ASR এর
অর্ডার আছে 2 দিনের মধ্যে 1000 মেয়ে লাগবে। তারা তো শুধু অর্ডার করেই খালাস, আসল হ্যাপা তো পোহাতে হয় সন্তোষকেই। বললেই হলো নাকি? মেয়ে কি গাছে ধরে নাকি? রাস্তাঘাটে কুড়াতে পাওয়া যায় যে চাইলেই হাজির হয়ে যাবে? রাবিশ। সন্তোষ 2 হাতে কপাল চেপে বসে আছে। তার সার্গেত পলাশ বলল, ভাই, এখনো 20টা মেয়ে বাকি, আর সময় আজ সন্ধ্যা শেষ। বস সময় মতো মাল না পেলে প্রচুর খেপে যাবে। 1000 মেয়ের রাশিয়াতে সাপ্লাই দেওয়া হবে, অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। আজ সন্ধ্যার মধ্যে মেয়ে হাজির করতে না পারলে মাথা উড়িয়ে দেবে। মহা বিরক্ত হলো সন্তোষ। উফ, সর তো, জ্ঞান জ্ঞান করিস না। দেখছিস চিন্তায় মরছি, তুই আবার কাটা খাই লবণের ছিটা দিচ্ছিস। ভাট না বকে মেয়ে খুঁজ। আর 20 বলিস কেন? মাত্রই তো 2টো গাড়িতে তুলে ফেলে রাখলাম। মাথা চুলকালো পলাশ। ওই আর কি 18টা। বিদেশে বাঙালি মালের বহুত চাহিদা। কয়েক ঘন্টার মধ্যে 18টা মেয়ে জোগাড় করে 1000-এর মন। কয়েক ঘন্টার মধ্যে 18টা মেয়ে জোগাড় করে 1000-এর মিল করতে হবে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে সন্তোষের। সে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সাথে সাথেই হাত ধরে ঝাঁকি দিল পলাশ। ধুর শালা, জ্বালাস কেন? দেখছিস না চিন্তাই আছি। ভাই, ওইদিকে দেখেন। বলে হাতের তর্জনী তুলে ইশারা করলো পলাশ। সন্তোষ ভ্রু বাঁকিয়ে তাকালো ওদের দিকে। অপূর্ব সুন্দরী ও বেশ অল্প বয়সী একটা মেয়ে উদর সরণির বিশাল ট্রাসুর ছায়ায় দাঁড়িয়ে আছে। দুপুরের তপ্ত রোদে লাল হয়ে উঠেছে মেয়েটার ফর্সা মুখ। সন্তোষ বাঁকা হাসলো পলাশের পানি চেয়ে বলল, আর একটা পাখি পেয়ে গেছি। এটা নেবা? দেখো, বড়লোক মনে হচ্ছে। বড় লোক ছোট লোক দেখা আমাদের কাজ নয়। মালটা দেখ, কি টস টসা খাসা একটা মাল, একদম অন্যরকম। এসব মাল কি সহজে পাওয়া যায়? এটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাড়াতাড়ি তুল। অন্য সব মাল একদিকে আর এমন মাল একদিকে। এই মালটা নিলামে তুললে ডাবল ডাবল প্রফিট হবে। বস ভীষণ খুশি হবে। তাহলে তুলে আনি। যা। পলাশ ছেলেদের ইশারা দিল। প্রিয়তার দিকে তাকিয়ে বাঁকা হেসে সিগারেটের ধোঁয়া উড়ালো সন্তোষ। তার নোংরা নজর ঘুরে ফিরে যাচ্ছে প্রিয়তার ফর্সা মাখনের শরীরে। প্রিয়তার এই গরমের হাঁসফাঁস করছে। প্রচণ্ড বিরক্তর সাথে ক্ষিপ্ত সে প্রিয়স্মিতার উপর। উদর সরণির নিচে একের পর এক কল ট্রেক্স দিয়ে যাচ্ছে প্রিয়স্মিতাকে, কিন্তু সেই মেয়েটির কোনো খবর নেই। অতিরিক্ত গরমে আর তেষ্টায় গলা শুকিয়ে কাঠ প্রিয়তার। পাশের ভ্যানওয়ালার থেকে 10 টাকার পানি বোতল কিনে ঢকঢক করে পান করে নেয়। পানিটুকু শেষ করে সোজা হয়ে দাঁড়াতে পারে না প্রিয়তা। মাথা চক্কর দিয়ে আসে। কয়েক সেকেন্ডের ব্যবধানে অন্ধকারে তলিয়ে যায় পুরো পৃথিবী। হাত থেকে ছিটকে পড়ে যায় পানির বোতল। সেন্স হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রিয়তা। সাথে সাথেই পলাশ তাকে কাঁধে নিয়ে দ্রুত জিপে ঢুকিয়ে দেয়। ভাই, এখন কি করব? সিগারেটের সুখ টান দেয় সন্তোষ। যা, মাল 3টাকে নিয়ে জায়গা মতো রেখে আয়। বাকি 980টার কাছে আর 17টা জোগাড় করলেই শেষ। আর হ্যাঁ, বসের অ্যাসিস্ট্যান্ট মিস্টার পিউরুসনের কাছে রেজিস্টার করে দিস, না হলে ওই বিদেশি শালা মাল এদিক ওদিক করবে। তারপর দোষ হবে সন্তোষের। আচ্ছা ভাই। বলে জিপ নিয়ে চলে গেল পলাশ। দীর্ঘ 4 ঘন্টা পর মিটিং শেষ পর্যায়ে রেখে বেরিয়ে এলো প্রণয়। সাদমান শিকদার যেতে বারণ করেছিলেন, বারবার চোখ রাঙ্গানি দিচ্ছিলেন, তবুও বাবার দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় প্রণয়। তার আর কিছুতেই ধৈর্য কুলাচ্ছিল না। মনটা তো পড়ে আছে কেবিনে। সে তড়িঘড়ি ছুটে গেল নিজের কেবিনের দিকে। এতক্ষণ ওখানে কিভাবে নিজের মন বসিয়েছে সেটা কেবল সেই জানে। এমনিতেই অজানা কারণে অশান্ত হয়ে আছে মস্তিষ্ক। প্রচণ্ড তৃষ্ণায় তপ্ত দুপুরের ন্যায় খা খা করছে বুকটা। এক্ষুনি মেয়েটাকে বুকে চেপে ধরে অস্বস্তি হৃদয়কে একটু স্বস্তি দেওয়ার প্রয়োজন। না ধরা অন্তর প্রাণের শান্তি মিলবে না। প্রণয় অধৈর্য হয়ে কেবিনে প্রবেশ করতেই অবাক হয়ে গেল। তৃষ্ণার্ত চোখ দুটো চাতকের ন্যায় খুঁজল সেই সুখ পাখিকে, যাকে সে রেখে গিয়েছিল। কিন্তু প্রণয়ের বুকের ন্যায় সেই রুমটাও খা খা করছে। সেই নিষ্ঠুর মানবিক কথাও নেই। প্রণয়ের চোখ দুটো তবুও খুঁজল তাকে।
টেবিলের উপর চারিদিকে চিপস চকলেটের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সেই খরগোশের বাচ্চাটা কোথায়? প্রণয় অধৈর্য চিত্তে তপ্ত নিঃশ্বাস ফেলে হাঁক ছাড়ল, অতি আদুরে কণ্ঠে ডাকল, জান, রক্তজবা, পাখি, আমার আল্লাদি বউ, তুমি কোথায়? কিন্তু কোনো সাড়া এলো না। প্রণয়ের উন্মাদ সমগ্র সত্তা উতাল হয়ে উঠল প্রিয়তমার সান্নিধ্য লাভের তৃষ্ণায়। হাঁসফাঁস করল প্রণয়, ওয়াশরুমে দেখল, কিন্তু সেখানেও কেউ নেই। কোথাও যখন খুঁজে পেল না, তখন রাগ হলো প্রণয়ের। অভিমানে বুক ভারী হলো। বেয়াদব মেয়েটা তাকে না বলে চলে গেছে। বুকের ভেতর জ্বলতে থাকা এতক্ষণের চাপা উত্তেজনা ধপ করেই নিভে গেল। শরীর ভেঙে পড়ল ক্লান্তিতে। প্রণয় এগিয়ে এসে গা এলিয়ে দিল চেয়ারে। চোখ বুঝতেই মনে পড়ে গেল তখনকার কথা। অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। মুহূর্তেই অভিমানের কালো মেঘ দূর হয়ে গেল মন থেকে। প্রণয় চোখ মেলে সোজা হয়ে বসল। ভীষণ রকম তাড়াহুড়া অনুভব করলো প্রেয়সীর আহ্লাদি কণ্ঠটা শোনার। ক্রেভিং সামলাতে পারল না প্রণয়। পকেট হাতে সাইলেন্ট মোডে থাকা ফোনটা বের করল। ফোন দেওয়ার উদ্দেশ্যে পাওয়ার বাটন প্রেস করতেই মুখের উজ্জ্বলতা গায়েব হয়ে গেল এক নিমিষেই। দুই ভ্রুর সন্নিক্ষণে আড়াআড়িভাবে পড়ল অনেকগুলো ভাঁজ। স্ক্রিনের উপর জল করছে 535টা ফোন আর 919+ মেসেজ। কল মেসেজ প্রেরণকারীর নাম্বারটা দেখে অজানা আশঙ্কায় বুক কাঁপল প্রণয়ের। হৃৎপিণ্ডের রক্ত চলাচল থমকে গেল যেন কিছুক্ষণের জন্য। তার সেই সিক্রেট ইনফরমারের কল মেসেজ, যাকে সে রেখেছে 24 ওয়ার্ল্ডস তার প্রিয়তার উপর নজরদারি করার জন্য। লোকটা প্রতিনিয়ত 24 ঘন্টায় প্রিয়তাকে স্টক করে। প্রণয় থাকুক আর না থাকুক, প্রিয়তা যখনই বাড়ির বাইরে বের হয়, এই লোকটাই হয় তার ছায়া সঙ্গী। সেই লোকটা প্রিয়তাকে প্রণয়ের স্ত্রী হিসেবেই জানে। প্রণয় লোকটাকে নিজের পরিচয় দিয়েছে বিজনেসম্যান আবরার শিকদার প্রণয় বলে, কারণ সে প্রিয়তার সাথে অন্ধকার জগতের কেউ একজনকেও জড়াতে চায় না। সে চায় না ওই দুনিয়ার কেউ জানুক সে প্রিয়তার জন্য কি। প্রণয়ের ভাবনার মধ্যেই আবারও হোম স্ক্রিন জ্বলে উঠল। হাতের আঙ্গুলে হালকা কাঁপন ধরল প্রণয়ের। তবে সময় নষ্ট না করে ঝটপট ফোনটা রিসিভ করল। সাথে সাথেই ওপাশ থেকে শোনা গেল লোকটার উদ্গৃহ্য কণ্ঠস্বর। লোকটা কাঁপতে কাঁপতে ভীষণ উত্তেজিত হয়ে বলল, স্যার, আপনি এতক্ষণ ফোন ধরলেন না কেন? সর্বনাশ হয়ে গেছে। লোকটার কণ্ঠে অস্বাভাবিক অস্ত্রতা দেখে গলা শুকিয়ে এলো প্রণয়ের। অন্তরের কাঁপন ধরল। সে সোজা প্রশ্ন করল, কি হয়েছে? এভাবে কাঁপছো কেন? কথা না বুঝে সোজা বলো। তবুও উত্তেজনা দমন করতে পারল না লোকটা। ফের একইভাবে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আপনার স্ত্রীকে 3-4 ঘন্টা আগে উদয় সরণির নিচ থেকে কারা যেন তুলে নিয়ে গেছে। আমার তো এক পা নেই, আমি কিছু করতে পারিনি স্যার। আমি লোকগুলোকে চিনতেও পারিনি। লোকটার কথা কানে পৌঁছাতেই হাত থেকে ফোনটা ছিটকে পড়ল প্রণয়ের। হাত পা কেঁপে উঠল ভূমিকম্পের ন্যায়। মনে হলো ধারালো নখ দ্বারা তার নরম কলিজাটা চিপে ধরেছে কেউ। লোকটা ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে। হাত পা সহ সমগ্র শরীর কাঁপতে শুরু করেছে প্রণয়ের। নিজের নার্ভের উপর থেকে নিজেরই নিয়ন্ত্রণ উঠে যাচ্ছে তার। চোখের সামনে সব কিছু ঘোলা হয়ে আসছে। প্রাণীকুল যেমন অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ে, নিঃশ্বাস নেওয়ার তাড়নায় ছটফট করতে থাকে, প্রণয়েরও ঠিক তেমন হচ্ছে। মনে হচ্ছে তার প্রাণ শক্তি শুষে নিচ্ছে কেউ ধীরে ধীরে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রণয়ের। অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট উঠে যায়। অস্বাভাবিক রকম ছটফট করতে করতে এক সময় সেন্স হারিয়ে ফেলে প্রণয়। প্রণয়ের কণ্ঠের ধ্বনিত বিকট চিৎকারে কাঁপছে পুরো শিকদার বাড়ি। তার এক একটা হুঙ্কারে ভীতি জাগিয়ে তুলছে বাড়ির সদস্য থেকে শুরু করে চাকর বাকর সকলের মনে। তার ক্রোধালয়ে যেন ভস্ম করে দিচ্ছে সব কিছু। রাগে কাঁপতে কাঁপতে ড্রয়িং রুমের টি টেবিলটা মাথার উপর থেকে তুলে আছড়ে ফেলল প্রণয়। কাজের আসবাবপত্র ছিটকে পড়ল অনুশ্রী বেগমের পায়ের কাছে। সাথে সাথেই বিকট শব্দ তুলে ঝনঝন আওয়াজে ভেঙে গুড়িয়ে গেল।
কাচের কয়েকটা টুকরো ছিটকে এসে গেঁথে গেল অনুশ্রী বেগমের পায়ে। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠলেন তিনি। কিন্তু এতে কোনো হুঁশ নেই প্রণয়ের। সে খ্যাপাটে সিংহের ন্যায় পুরো বাড়ি লণ্ডভণ্ড করে দিচ্ছে। তার চোখ মুখের অবস্থা বিভৎস, ভয়ঙ্কর। দেখেই থরথর করে কাঁপছে সবাই, শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে প্রাণ ভয়ে। এগিয়ে স্পর্শ করার সাহস করতে পারছে না কেউ। পুরো ড্রয়িং রুম মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিল প্রণয়। প্রত্যেকটা ছোট বড় আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দিল। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কাঁচের টুকরো। ভাঙচুর করার তীব্রতায় হাত কেটে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে প্রণয়ের পায়ে। ঢুকে যাচ্ছে কাজ, কিন্তু তার থামার কোনো নাম নেই। সময়ের সাথে সাথে পাগলামির সীমা ছাড়িয়ে যাচ্ছে তরতর করে। পরিস্থিতি এমন যে সে আপন স্বজন কাউকেই চিনতে পারছে না। যখন তখন মেরে ফেলবে যে কাউকে। প্রচণ্ড ক্রোধের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তার চোখ মুখের রক্তিম আভা। ফর্সা মুখটা একদম লাল হয়ে গেছে হিংস্রতায়। দেখে মনে হচ্ছে তার মানবিকতার শেষ অস্তিত্বটুকু ধসে পড়েছে। ছেলের এমন রূপ দেখে মুখ চেপে কেঁদে উঠলেন অনুশ্রী বেগম। কাঁদতে কাঁদতে ছেলেকে অনুনয় করে বললেন, বাবা, বাবা, আমার আব্বা, তুই একটু শান্ত হ বাপ, মায়ের কথা শোন, এমন পাগলামি করিস না বাবা। প্রণয় শুনল না। কোনো কথাই তার কান দিয়ে যাচ্ছে না। সে সামনে থাকা সিঙ্গেল সোফায় লাথি দিল সজোরে। গর্জে উঠে বলল, আমার প্রাণের গায়ে এতটুকু আঁচ লাগলে আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে না। আমি তো মরবই, তার আগে দুনিয়া জ্বালিয়ে দেব, শ্মশান বানিয়ে দেবো সবকিছু। তোদের মধ্যে কে আমার দুর্বলতায় হাত দিয়েছিস? আমি জানি তোদের মধ্যে কেউ কি করেছে। প্রাণের মায়া থাকলে ভালো ভালো এক্ষুনি বলে ফেল, কথা দিচ্ছি মারবো না। আমার জানকে পেয়ে গেলে মাফ করে দেব। দাদান একটু শান্ত হ। সাথে সাথেই ঘাড় ঘুরিয়ে রক্তচক্ষু নিয়ে তাকালো প্রণয়। চোখ দেখে বাকিটুকু গলায় আটকে গেল অরণ্যের। বুকের উষ্ণ রক্ত ছলাৎ করে উঠল ভয়ে। অনুশ্রী বেগম শব্দ করে কেঁদে উঠলেন। যে ছেলেকে তিনি সব সময় ভুলিয়ে ভালিয়ে শান্ত রাখতে চান, ছেলের ভেতরের জানোয়ারটাকে লুকিয়ে রাখতে চান, সেই ছেলেটাকে এভাবে পাগল বানিয়ে দিল। আমার ছেলেটার সুখ কেড়ে নিল। এখন তো আবার মৃত্যুর খেলা শুরু হবে। যদি আবার ছেলের কিছু হয়ে যায়, আর কল্পনা করতে পারছে না অনুশ্রী বেগম। বুকটা হু হু করে উঠে ব্যথায়। নারী ছেড়া ধন সন্তান যতই খারাপ হোক, মা কি কখনো খারাপ বলতে পারে? ছেলেটা তো সুখেই ছিল, কত হাসি খুশি ছিল। কার নজর লাগলো? এই ধ্বংসলীলায় বাড়ির ছোট বড় প্রত্যেকে ঘুটিয়ে যাচ্ছে। কারো চোখ তুলে তাকানোর সাহস নেই। অনন্যা বেগম মেয়ের চিন্তায় কাঁদতে কাঁদতে মুচ্ছাদ যাচ্ছেন বারবার। প্রীতম দেশের বাহিরে, সাদিক শিকদার সিলেটে, সাদমান শিকদার এখনো বাড়ি ফিরেনি। প্রণয়ের এমন পাগলামিতে বাড়ির অন্যরা প্রিয়তার জন্য দুশ্চিন্তা করার সুযোগটাও পাচ্ছে না। আগে নিজেদের জন্য চিন্তা হচ্ছে। প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে প্রণয় বুঝি এক্ষুনি তাদের মেরে ফেলবে। সদর দরজা খোলা পেয়ে বেল না বাজিয়ে ভেতরে ঢুকে গেল প্রিয়স্মিতা। সাথে সাথেই একটা উড়ন্ত ফুলদানি এসে আছড়ে পড়ল পায়ের কাছে। পরিবেশ দেখে বিস্ময়ে কিংকর্তব্য বিমুখ হয়ে গেল প্রিয়স্মিতা। কি হচ্ছে পুরো ব্যাপারটাই তার মাথার উপর দিয়ে গেল। সে অবাক নেত্রে চাইল আগ্রসী প্রণয়ের পানে। এতদিন যার এত ঠান্ডা ব্যবহার দেখে অভ্যস্ত প্রিয়স্মিতা, তার এমন রূপ হজম হচ্ছে না। যদিও জানে যে এর আসল রূপ এমনই, তবুও নিজের চোখে দেখে ভয় লাগছে। অজান্তেই ঢোক গিলল প্রিয়স্মিতা। চোখ বড় হয়ে এলো আপনা আপনি। সে যতটা ভয়ঙ্কর ভেবেছিল তার চেয়ে 1000 গুণ বেশি ভয়ঙ্কর প্রণয়। প্রিয়স্মিতার উপস্থিতি টের পেয়ে ঘাড় কাত করে তাকালো প্রণয়। সাথেই উগ্র মেজাজ পেট্রোল পড়ার মতো অনুভূত হলো। ধক করে আগুন ধরে গেল যেন। প্রণয় ঝড়ের বেগে পৌঁছে গেল প্রিয়স্মিতার সামনে। হালকা ভয় পেল প্রিয়স্মিতা। সকলে ভয়ে আরেকটু সিটিয়ে গেলেন। এখানে কি হয়েছে জানে না প্রিয়স্মিতা, কিন্তু আজ কেন জানি প্রণয়ের চোখে তাকানোর সাহস পেল না। প্রণয় তাকে কিছু বলার ভাবা বা বলার সময় দিল না। তড়িৎ বেগে গলা চেপে ধরল। কপালে রিভলভার ঠেকিয়ে বিভৎস কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল, আমার রক্ত যাবো কোথায়? অ্যান্সার মাই বিচ। আটকে
উঠে নিজের মুখ চেপে ধরলেন সকলে। গলা চেপে ধরায় তীব্রতায় সেকেন্ডের মাথায় কাশি উঠে গেল প্রিয়স্মিতার। দম উঠে এলো নাকের কাছে। প্রণয়ের হাত থেকে গলা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি জানি না, ছাড়ো না আমায়। জবাব শুনে আগুনের হোলকার ন্যায় ক্রোধের আগুন যেন আরো বেড়ে গেল। প্রিয়স্মিতার গলায় 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিয়েছে প্রণয়। চোখ উল্টে আসছে প্রিয়স্মিতার। পশুর থেকেও জঘন্য আচরণ করেছে প্রণয়। রিভলভারের নল ঠেলে ধরে ফেস ফেস কণ্ঠে বলল, যে 3 কাউন্টের মধ্যে যদি না বলছিস আমার ভালোবাসার কসম, তোকে এভাবে চিন্তা কাফন দিয়ে দেব। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। যে শাট আপ, ফাক ইউর ট্রাস্ট। তোর লড়াই তো আমার সাথে ছিল না, তুই তো আমাকে খুন করতে এসেছিলি। আমি কি তোর কিছু বলেছে নাকি বাধা দিয়েছে? তাহলে আমার নিষ্পাপ ফুলটার দিকে কেন হাত বাড়ালি? কেন আমার কলেজে হাত দিলি? বল, এটা করতে তোর বুক কাঁপলো না? একবারও ভাবলি না ওকে আমি কত ভালোবাসি? আমার প্রাণ। তোর তো আমার শরীরের মধ্যে থাকা প্রাণটার প্রয়োজন ছিল, ওটা নিয়ে নিতে, মেরে দিতেছ আমাকে। তোকে তো বাধা দিইনি। অ্যান্সার মি বাস্টার্ড। প্রণয়ের বাক্যগুলো শুনে নিস্তব্ধ হয়ে গেলেন সকলে। কিন্তু প্রিয়স্মিতা বারবার বলার চেষ্টা করছে যে সে এখানে কিছুই করেনি, কিন্তু কিছুই শুনতে চাচ্ছে না প্রণয়। প্রিয়স্মিতা নিস্তেজ হয়ে যাচ্ছে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ল চারপাশে। আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না কেউ। প্রাণের মায়া ভুলে ঝাঁপিয়ে পড়লেন রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র, সাহেব শিকদার। প্রণয়কে সারানোর চেষ্টায় মরিয়া হলেন তারা। 5 জন শক্ত সামর্থ্যবান জোয়ান মিলেও প্রণয়কে টেনে সরাতে ব্যর্থ হচ্ছে, যেন এক পুরুষের শরীরে 1000 হাতির জোর। প্রণয় মশা মাছি তাড়ানোর মতো সবাইকে ঝাড়া মেরে গা থেকে ফেলে দিচ্ছে। এরকম বারবার হওয়াতে তাদের উপরও চড়াও হয়ে গেল প্রণয়। প্রিয়স্মিতাকে ছেড়ে ভাইদের দিকে তেড়ে এলো। হিতাহিত জ্ঞান হারিয়ে মারতে শুরু করলো প্রেম, রাজ, অরণ্য, সমুদ্রকে। তারা মার খাচ্ছে, তবুও ঠেকাতে পারছে না। আচমকা পেছন থেকে ঝাপটে ধরল শুদ্ধ। সে মাত্রই ফিরেছে, কিন্তু পরিস্থিতির এমন দুর্দশা দেখে নিজেও ঘাবড়ে গেছে কিছুটা। শুদ্ধ চেঁচিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? কি হয়েছে? নিজের ভাইদের এভাবে মারছিস কেন? হুঁশে আয়। প্রণয় রাগে ফুঁসতে ফুঁসতে আবার তেড়ে গেল প্রেমের কাছে। ব্রেক থাবা বসে বলল, আমি সবাইকে মেরে ফেলবো, আমি কাউকে বাঁচতে দেব না। আমার জান, আমার ভালোবাসার গায়ে যদি এতটুকু আঁচ লাগে, রক্ত গঙ্গা বসিয়ে দেব। আমার ভালোবাসি এনে দে শুদ্ধ, আমার প্রাণটাকে আমার বুকে এনে দে। এর আমি 2 দিন শান্তিতে বাঁচতে দিল না রে ভাই। প্রণয়ের কথা শুনে বুকের ভেতর মুচড়ে উঠল শুদ্ধের। সেও উন্মাদ হয়ে গেল মুহূর্তেই। প্রণয়কে ঝাঁকিয়ে বলল, প্রিয়তা কোথায়? কি হয়েছে? এই এই কথা বলছিস না কেন? প্রণয় আর কিছু বলতে পারল না। আচমকাই তার বিশাল শরীর কাঁপতে লাগলো। সহসাই বুক চেপে ধরল প্রণয়। চারপাশের পৃথিবী মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল। আবারও নিঃশ্বাস আটকে এলো তার। অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে লুটিয়ে পড়ল মেঝেতে। মুখ দিয়ে সাদা সাদা ফেনা জাতীয় কিছু উঠে এলো। ও মাই গড, মাইনর অ্যাটাক। মেয়েদের দলবদ্ধ কান্না আর গঙ্গানোর আওয়াজে চোখ মুখ কুঁচকে আসে প্রিয়তার। প্রতিক্রিয়া দেখা যায় চেহারায়। দীর্ঘ 9 ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে ধীরে ধীরে। ক্লোরোফর্মের ভারী অভিজ্ঞতার প্রভাব এখনো যায়নি মস্তিষ্ক থেকে। হঠাৎ জ্ঞান ফেরাতে তীব্র ব্যথায় ঝিনঝিন করতে করতে মাথাটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায় প্রিয়তার। সে বুঝতে পারছে না সে আছে কোথায়। প্রিয়তা হাত পা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু একই এক চুলও নাড়াতে পারে না। বারবার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। মাথা ফাঁকা হয়ে আসে প্রিয়তার। এটা কেমন একটা জায়গা? তার নিঃশ্বাস নিতেও কেন কষ্ট হচ্ছে? হাত পা কসলাতে কসলাতে ছটফটিয়ে উঠল প্রিয়তা। প্রায় মিনিট 10 সময় পেরিয়ে পুরোপুরি চোখ মেলতে সক্ষম হলো। তবে সামনে সব কিছু ঘোলা ঘোলা লাগছে। হাত বাঁধা থাকার দরুন চোখ কসলাতে পারল না প্রিয়তা। তবে ধীরে ধীরে সামনের সব কিছুই পরিষ্কার হতে লাগলো। ব্রেন সম্পূর্ণ সচল হতেই চারপাশের পরিবেশ দেখে পিলে চমকে উঠল প্রিয়তা। হাড় হিম করা ভীতি ছড়িয়ে পড়ল শরীরের রন্ধ্রে রন্ধ্রে। এখানে সে পৌঁছালো কিভাবে বুঝে আসলো না প্রিয়তার। সে দড়ি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে। মুখে টেপ, কেবল মায়াবী বড় চোখ দুটো বিস্ময় নিয়ে দেখছে সব কিছু। তার সামনে পিছে আশেপাশে অসংখ্য অসংখ্য যুবতী মেয়ে।
কেউ অজ্ঞানে তো কেউ আবার সেন্সলেস হয়ে পড়ে আছে। প্রায় অনেকের শরীরে আসর, কামড় আর যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন, আবারও কেউ সম্পূর্ণ বস্ত্রহীন। এসব সহ্য হয় না প্রিয়তার। ছোট্ট মনটা সহসা ভয়ে কুঁকড়ে যায়, চোখ খিচে ফেলে সাথে সাথেই। বাইরের পৃথিবীর নোংরা আবর্জনা থেকে অনেক দূরে ডিমের খোলসের ন্যায় বুকের ভেতরে ভরে রেখেছিল প্রণয়। নিজের শক্তপোক্ত আবরণের আচ্ছায়িত করে রেখেছে সর্বদা। এমন একজন মানুষের ছায়াতলে বেড়ে ওঠা প্রিয়তার পূর্বে কোনো দিন এসবের সম্মুখীন হয়নি। এই অভিজ্ঞতা তার জন্যে সম্পূর্ণ নতুন। প্রিয়তার শরীরে কাটার মতো বিধে প্রণয়ের অভাব। সে এই দৃশ্য থেকে পালিয়ে লুকিয়ে পড়তে চায় প্রণয়ের সুরক্ষিত বুকে। মৃত্যু আসলেও যে বুকটা তাকে বাঁচিয়ে নেবে। প্রিয়তার মন বলে এই বুঝি প্রণয় ছুটে আসবে, বুকে আগলে নিয়ে কপালে তপ্ত ঠোঁট ছুঁয়ে দিয়ে বলছে, ভয় নেই জান, আমি তো আছি। কিন্তু পরক্ষণেই ঘরটা ঠান্ডা হাওয়ায় প্রিয়তার ভ্রম ছুটে যায়। ফট করে চোখ মেলে সে, আবারও সেই একই দৃশ্য দেখে প্রণয়ের সুরক্ষিত ছায়া তলে হাতড়ায় অসহায়ত্বে, কান্না করে মনে মনে ডাকে, আপনি কোথায় প্রণয় ভাই? খুব ভয় করছে আমার। আমাকে আপনার কাছে নিয়ে যান প্রণয় ভাই। অশান্তিতে হাহাকার করে ওঠে প্রিয়তা। দু চোখ বেয়ে গল গল করে গড়িয়ে পড়ে পানি। লাজুক মেয়েটা আশেপাশে তাকাতেও ভয় পায়, একদম গুটিয়ে যায়। তখন তার জামা থেকে ভেসে আসে সেই চিরাচিত্ত অতি প্রিয় গন্ধটা। ঘ্রাণটা নাসারন্ধ্রে পৌঁছাতেই প্রিয়তার নাভ সচল হয়। তড়িৎ গতিতে নিজের জামার কলারটা টেনে নেয় নাকের কাছে। তার সারা শরীর থেকে প্রণয় প্রণয় একটা তীব্র গন্ধ আসছে। ছটফট করতে থাকে প্রিয়তা, মনের শান্তি আসে। প্রণয় কোথাও নেই, তবুও যেন প্রণয় আসে। সে অদৃশ্য থেকে প্রিয়তার মাথায় হাত রেখে বলছে, ভয় পাচ্ছিস কেন জান? আমি তো আছি। তোর প্রণয় ভয় থাকতে তোর কিসের ভয়? প্রিয়তা একটু শান্ত হয়, সাথে তার খুব জানতে ইচ্ছা হয় প্রণয় ভাই কি জেনে গেছে সে যে হারিয়ে গেছে। সে কি তাকে খুঁজছে? তার মানুষটা কি তাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে গেছে? পাগলামি করছে নিশ্চয়। সে ছাড়া আর যে কেউ ওই অধৈর্য মানুষটাকে শান্ত করতে পারে না। প্রিয়তার কোটর ভরে ওঠে পুনরায়। আর কি সেই প্রিয় মুখটা দেখতে পারবে না প্রিয়তা? আর কি সেই প্রিয় বুকে মুখ গুজার সৌভাগ্য হবে না? আর কি কোনো দিন ফিরতে পারবে না প্রণয় ভাইয়ের কাছে? এমনটা হলে তো কয়েক ঘন্টার মধ্যেই মরে যাবে প্রিয়তা। এসব ভাবতেও পারে না, বুকে ব্যথা হয়। আচ্ছা, সে যদিও মরে যায়, প্রণয় ভাই কি তাকে খুঁজে পাবে? এসব ভাবতে ভাবতে চোখের কোণা বেয়ে নোনা জলের স্রোত গড়িয়ে নামে প্রিয়তার গাল বেয়ে। সে ভয়ে ভয়ে আবারও তাকায় মেয়েগুলোর দিকে। বিশাল আকৃতির একটা বদ্ধ ঘরে একই প্রক্রিয়াতে শত শত মেয়েকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু এদের কেন আটকে রেখেছে? পাশের রুমগুলো থেকেও কেমন গলা ফাটানো আর্তনাদ ভেসে আসছে। আবার হঠাৎ করে সব কিছু নিশ্চুপ হয়ে যাচ্ছে, যেন তাদের কণ্ঠ রোধ করে দিচ্ছে কেউ। ওই ঘরগুলোতে আবার কি হচ্ছে? পারপার্শ্বিক পরিবেশ দেখে নরম সরম মেয়েটা ভীষণ ভয় পায়, কিন্তু সাথে এটাও বোঝে যায় যে এখানে বাঁচানোর জন্য প্রণয় ভাই নেই। তাই এখানে কেউ বুকে আগলে নিয়ে বলবে না, ভয় নেই, আমি তো আছি। এখানে প্রিয়তাকে নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। তৎক্ষণাৎ ধপধপ করে করিডোরের ভারী বুটের শব্দ আসে। প্রিয়তার নিঃশ্বাস আটকে সেই পদধ্বনি শুনে কিছুক্ষণ পর দূরে চলে যায় শব্দটা। প্রিয়তা নড়ে চড়ে বসে আবারও সতর্ক দৃষ্টি ফেলে আশেপাশে ধারালো কিছু খুঁজে, কিন্তু বিধিবাম কিছুই নজরে আসে না। হতাশ হয় প্রিয়তা। তার পাশের মেয়েটা অনবরত প্রলাপ বকছে। অত্যাচার ও নির্যাতনের মানসিক ভারসাম্য হারিয়েছে হয়তো। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে। একটু দূরে তাকাতেই নজরে আসে একটা মেয়ে। সব মেয়েগুলো কাঁদলেও ওই মেয়েটা কাঁদছে না, কেমন স্থির শান্ত। মৃত জড়বস্তুর ন্যায় পড়ে আছে একপাশে, এক ধ্যানে তাকিয়ে আছে সামনের ওয়ালের দিকে। বেশ খটকা লাগলো প্রিয়তার। সে আরও দেখলো কোনো কারণবশত বোবা হয়ে মেয়েটার হাতের বাঁধন কিছুটা ঢিলে, তবুও পালানোর বিন্দুমাত্র প্রয়াস নেই মেয়েটার মধ্যে।
যেন মেনে নিয়েছে নিজের ভাগ্যকে। মেয়েটার হাতের বাঁধন খোলা যাবে ভাবতেই প্রিয়তার চোখ দুটো চকচক করে উঠল। সে বেশি ভাবে না, একটু একটু করে শরীর টেনে টেনে পৌঁছে যায় মেয়েটার কাছে। মুখ বাঁধা থাকার দরুন ডাকতে পারে না, কেবল মুখ দিয়ে। উম, উম। তবুও মেয়েটার কোনো হেলদোল দেখা যায় না। প্রিয়তা ওকে ঠেলা দেয়, কিছু বলতে চায়, তবুও মেয়েটা ফিরে তাকায় না। প্রিয়তা ভাবে, কি আশ্চর্য, মেয়েটা কি পাগল নাকি বোবা? তবুও পুনরায় চেষ্টা করে প্রিয়তা। নিজের বাধাপ্রাপ্ত হাত দুটো তুলে মেয়েটার কাঁধে স্পর্শ করার চেষ্টা করে। সাথে সাথেই তড়িৎ বেগে প্রিয়তার দিকে ফিরে তাকায় মেয়েটা। হঠাৎ এমন হওয়াতে ভয়ে লাফিয়ে উঠে দূরে সরে প্রিয়তা। উম, উম। প্রিয়তা কিছু বলার চেষ্টা করতেই আচমকা মেয়েটা কেমন করে উঠে। প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই কুনোই দিয়ে ঠেলে তাকে আরও দুজনের চিপায় ফেলে দিল। প্রিয়তা সোজা হওয়ার আগেই সামনে গিয়ে প্রিয়তাকে আড়াল করে বসে পড়ল। শক্ত মেঝেতে পড়ে সামান্য ব্যথা পেল প্রিয়তা। নিজেকে সামলানোর আগেই বাহির থেকে ভেসে এলো বুট জুতার শব্দ। ভেসে আসা আওয়াজের সাথে যেন আরও বেশি কুঁকড়ে যাচ্ছে মেয়েগুলো। অজানা আশঙ্কায় শরীর কাঁটা দিয়ে উঠল প্রিয়তার। সে আরও সিটিয়ে গেল, চেপে লুকিয়ে পড়ল মেয়েটার পিছনে। ধারাম করে দরজা খোলার শব্দ হওয়াতে ফের কেঁপে উঠল প্রিয়তা। চোখ খিচে বন্ধ করে নিল। ঘরের মধ্যে একে একে প্রবেশ করল সন্তোষ, সাথে বুট ছুট পরিহিত জার্মিত চেহারার কয়েকজন স্বদেশি ও বিদেশি লোক। আগত লোকগুলোর মধ্যে একজন বলছে, টাটকা হবে তো, আমার আবার বাসি জিনিস পছন্দ নয়। অন্যজন পকেটে হাত গুজে মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, মাল্টিপল ভিক্টোরি, আই লাইক ইট। বাই দ্য ওয়ে, পছন্দ মতো বেছে নিতে পারবো তো? সন্তোষ তাদের তালে তাল মিলিয়ে বিশ্রীভাবে হাসল, হেসে হেসে বলল, অবশ্যই স্যার, আপনার জন্যই তো এত খুঁজে খুঁজে সেরা সেরা মালগুলো নিয়ে আসি। দেখুন কত সুন্দর সুন্দর টসটসে। আপনারা তো জানেনই আমাদের বসের আন্ডারে বাসি জিনিস একদমই চলেই না। লোকগুলোর ইঙ্গিতপূর্ণ কথার মর্মার্থ বুঝতে একটুকু কষ্ট হলো না প্রিয়তার। লোকগুলো যে কিসের ইঙ্গিত করছে ভাবতেই কলিজার পানি শুকিয়ে এলো। সারা শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলো। ঘৃণায় গা গুলিয়ে বমি পাচ্ছে প্রিয়তার। এদের দৃষ্টিতে পড়লে আজকেই তার শেষ দিন। আবারও মনে পড়ল প্রণয়ের কথা, তার সেই বলিষ্ঠ বাহু যেখানে কতটাই না নিরাপদ ছিল সে। আতঙ্কে আরো ছিটিয়ে গেল প্রিয়তা। নিজের সম্মান বাঁচানোর চেষ্টায় সে তৎপর। প্রয়োজনে প্রাণ দিয়ে দিবে, তবুও ইজ্জত দিবে না। স্বদেশী লোকটা বলল। তাহলে চয়েস করি। বাঁকা হাসলো সন্তোষ। ইয়েস অফকোর্স, এখানে হাজারের ওপর মাল আছে। যেটা যেটা চাই, একটা দুটা তিনটা, যে কয়েকটা পারলে সব কয়টা আরও মাল আনা হবে। লোকগুলো লোলুপ দৃষ্টিতে তাকালো মেয়েগুলোর দিকে। কি বিশ্রী তাদের হাসি, মুখ দিয়ে যেন লালসার লালা ঝরছে। তাদের দৃষ্টি এতটাই নোংরা যে সারা শরীর জ্বলছে প্রিয়তার। তার সামনে বসা মেয়েটা মনে হচ্ছে প্রাণপণে ঢাকার চেষ্টা করছে প্রিয়তাকে। প্রিয়তাও ছোট্ট খাটো খরগোশের বাচ্চার মতো তাই সহজেই আড়াল হয়ে যাচ্ছে। লোকগুলো তাদের পছন্দ মতো মেয়ে বাছাই করতে শুরু করলো, যেন বেছে বেছে বাজারের টাটকা মাছ মাংস সবজি তরকারি কিনছে। নতুন আনা মেয়েগুলো চিৎকার দিয়ে কাঁদছে। কেউ যেতে অসম্মতি প্রকাশ করলে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয়তার মনে হচ্ছে কলিজাটা বুঝি লাফাতে লাফাতে এক্ষুনি মুখ দিয়ে উঠে আসবে। তার বারবার মনে হচ্ছে সে বুঝি এক্ষুনি ধরা পড়ে গেল। তার মধ্যে একটা বিদেশি লোককে এগিয়ে এদিকে আসতে দেখে প্রিয়তার সামনে বসা মেয়েটা মাথা এলিয়ে ঢাকলো প্রিয়তাকে। ভয়ের চোটে দোয়া দরুদ ভুল করছে প্রিয়তা। লোকটার সামনে বসা মেয়েটার দিকে তাকালো। মেয়েটার জায়গায় জায়গায় আঁচড় কামড়ের দাগ দেখে খুব ভালোই মতোই বোঝা যাচ্ছে সকালে কিংবা দুপুরে ইচ্ছা মতো নির্যাতন চালিয়েছে কেউ। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, অন্যদিকে চলে গেল লোকটা। লোকগুলো তাদের পছন্দ মতো একাধিক মেয়ে বেছে নিল। সন্তোষ বাঁকা হেসে চোখ টিপ দিয়ে বলল, গুড নাইট।
লোকগুলো মনের সুখে চলে গেল তাদের রাত রঙিন বানাতে। সন্তোষ চারপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজলো সেই অনিন্দ সুন্দরীকে, যাকে বিকেলেই তুলে আনা হয়েছে। মেয়েটাকে দেখা মাত্রই তার মাথা নষ্ট হয়ে গেছে। ইস, এত সুন্দর কেউ হয়? দেখেই বোঝা যাচ্ছে ভীষণ নরম হবে ওই শরীর। ভোগ করলেই যে এই তৃপ্তি আসবে তা হয়তো সন্তোষ তার ইহ জীবনে অন্য কোনো মালের মধ্যে পায়নি। তার সাধারণত মেয়েতে তেমন একটা ঝোঁক নেই। এখানে আসা প্রত্যেকটা মেয়েকেই কেমন ঘৃণার চোখে দেখে, সবগুলোই নোংরা লাগে। তবে আজকের মেয়েটাকে দেখা মাত্রই তার সারা শরীরে কামনার আগুন ধরে গেছে। নিয়ত করে রেখেছিল আজ রাতে এটা সে নিবেই নিবে, কিন্তু এখন চারপাশ খুঁজেও মেয়েটাকে যখন দেখতে পেল না তখন ভীষণ রাগ হলো। ধরে নিল তার এখানে আসার আগেই পিউরিসান নিয়ে গেছে। রাগে শরীর জ্বলে গেল সন্তোষের। সে তো আর বসের অ্যাসিস্ট্যান্টকে কিছু বলতে পারবে না, তাই মেয়েগুলোর দিকে তাকে দাঁত খিচিয়ে কটা বিশ্রী গালি দিয়ে বলল, আমি পাশের ঘরেরই একটা মাগিও যদি শব্দ করেছিস, এসে সবগুলোকে জ্যান্ত জবাই দেব। একটু পর খাবার দেবে, গিলে চুপচাপ ঘুমিয়ে পড়বি। বলে হনহনিয়ে চলে গেল সন্তোষ। লোকগুলো যেতেই বাকি মেয়েগুলো হাঁফ ছেড়ে বাঁচলো। স্বস্তির নিঃশ্বাস ফেললো প্রত্যেকে। এতক্ষণে চাপা রাখা কান্নাটা আর দমিয়ে রাখতে পারল না প্রিয়তা। ঠোঁট কামড়ে ধরে কেঁদে উঠল, বিড়বিড় করে বলল, হায় আল্লাহ, শেষ পর্যন্ত কিনা পতিতালয়ে এসে পড়লাম। আল্লাহ, তুমি মৃত্যু দাও, তবু এদের মতো জানোয়ারদের হাতে তুলে দিও না। সামনে বসা মেয়েটার কথা শুনে থেমে গেল প্রিয়তা। চোখ তুলে চাইলো মেয়েটার দিকে। মেয়েটার চোখ দুটো জ্বলছে প্রতিশোধের আগুনে। কিছুক্ষণ আগে যে মেয়েটাকে সে পাগল কিংবা বোবা ভেবেছিল, সেই মেয়েটাই আজ তার জীবন রক্ষা করছে। মেয়েটা বলল, এই পতিতালয় নয় মেয়ে, এরা একটা চক্র যারা দেহ ব্যবসা করে, নারী পাচার করে, নিজের আনন্দের জন্য মেয়েদের তুলে এনে ভোগ করে। এগুলোকে এক একটা পিশাচ। তুমি কি মরার জন্য আর কোনো জায়গা পেলে না, এখানেই আসতে হলো? মেয়েটার কথা শুনে আরো বেশি ঘাবড়ে গেল প্রিয়তা। আতঙ্কে জমে ঠান্ডা হয়ে গেল তার হাত পা। স্পষ্ট কণ্ঠে বলল, চক্র? মেয়েটা ধীরে বলল, হ্যাঁ, এই যে যেটা দেখছো, এটা আস্ত একটা নরক। না না, শয়তানের গুহা। এখানে একটাও মানুষ পাবে না, সবগুলো পিশাচ। এখানে হয় না এমন কিছু নেই, এখানে এমন কিছু হয় যা তুমি সহ্য করতে পারবে না। এখানে আছো মানে এই ঘরটা তোমার জন্যই উপযুক্ত, নিরাপদ। বাইরে পা রাখলে এমন কিছু দেখতে পাবে যা দেখার কথা তুমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করোনি। কি? মেয়েটা তাচ্ছিল্য করে হাসলো। আলগা থাকা হাতের বাঁধনটা নিজে নিজেই খুলে বলল, থাক, ওসব না জানাই ভালো। জানলে সহ্য নাও হতে পারে। তবে নিজেকে তৈরি রাখো মেয়ে, এদের পরবর্তী শিকার অবশ্যই তুমি। না। আমিও এমন বলেছিলাম, কিন্তু আমায় ছাড় দেওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছ, শিয়াল শকুনির মতো খুবলে খুবলে খেয়েছে। এই যে দেখেছো, এদেরকেও ছাড় দেওয়া হয়নি। যারা নতুন তাদেরও ছাড়বে না। মূলত এখানে যারা আসে তাদের কাউকে ছেড়ে দেওয়া হয় না। এই জানোয়ারগুলো আবার একটা নীতি আছে, তারা জিনিস বারবার খায় না। মানে এক মেয়েকে দ্বিতীয়বার বিছানায় নেয় না। প্রতিবার তাদের নতুন নতুন মেয়ে লাগে, নতুন নতুন শরীর লাগে, নতুন নতুন গন্ধ লাগে। আর নিজেদের খায়েশ মেটানো শেষ হয়ে গেলে বিদেশে পাচার করে দেয়। মেয়েটা বলতে বলতে লক্ষ্য করছে প্রিয়তার প্যানিক করছে, তার দৃষ্টিতে জমাট বাঁধানো ভয়। মেয়েটা ফের হাসলো। প্রিয়তার মাথায় হাত রেখে বলল, ঘাবড়ে কোনো লাভ নেই। এর থেকে ভালো নিজেকে প্রস্তুত করো। আল্লাহর কোরআনে বর্ণিত ইবলিশের অস্তিত্ব আমি দেখিনি, কিন্তু আল্লাহর তৈরি রক্ত মাংসের ইবলিশকে নিশ্চয়ই দেখেছি। একদম মাকাল ফল, বাহির থেকে যতটা সুন্দর দেখতে, ভেতর থেকে ততটাই কুৎসিত। কে? ওদের বস ASR খুব সুন্দর, সুদর্শন, এতই মায়াবী যে একবার দেখলে তুই ভুলতে পারবি না। কিন্তু ওর আসল চেহারা দেখলে ঘৃণায় ওর দিকে থুতুও ফেলবি না।
ASR নামটা খুব শোনা শোনা লাগছে প্রিয়তার, কথায় যেন শুনেছে। একটু ভাবতেই মনে পড়ল, হ্যাঁ এই নামে তো দুদিন পর পরই সংবাদপত্রের নিউজ চ্যানেলে রিপোর্ট হয়। বর্তমান সমাজের সব থেকে বড় হুমকি, যাকে বিগত 9 থেকে 10টা বছর বিভিন্ন দেশের সরকার হন্য হয়ে খুঁজছে, তার ক্রিয়াকলাপ সম্বন্ধে সবাই জানে। প্রিয়তার ভাবনার মধ্যে মেয়েটা প্রিয়তার গালে মুখে হাত বোলালো, আক্ষেপের সুরে বলল, বাহ, তুই তো খুব সুন্দর, দেখে বোঝা যাচ্ছে কারো আদরের দুলালি, যত্নে গড়া ননির পুতুল। আহারে, এখানে কেন এলি? মেয়েটার কথা শুনে আবারও প্রণয়ের কথা মনে পড়ে গেল। সুদর্শন মুখটা চোখে ভাসতেই ছটফট করে উঠল প্রিয়তা। সে কিছুতেই এখানে শেষ হয়ে যেতে পারে না। তাকে না পেলে তার প্রণয় ভাই নিশ্চয়ই পাগল হয়ে যাবে। তাই যে করেই হোক এই নরক থেকে তাকে মুক্তি পেতেই হবে। কি ভাবছো? প্রিয়তা অসহায় কণ্ঠে জবাব দিল, আমায় এখান থেকে পালাতে হবে আপু। মেয়েটা কেমন তাচ্ছিল্য করে হাসলো। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, বোকামে, এত সরল হলে চলে? এখানে আসা একটা মশা মাছি গলতে পারে না এদের ইচ্ছের বিরুদ্ধে। আর তুই তো মানুষ। শুয়ে পড়বন, আজকে রাতটা ঘুমিয়ে নে। কি জানি কালকের সূর্যোদয়টা তোর জন্য কীরকম হবে। কালকের পর হয়তো তোর এই সুন্দর শরীরটাকে বয়ে বেড়ানোই তোর জন্য সব থেকে বেশি চ্যালেঞ্জিং হবে। প্রিয়তার মনোবল গুড়িয়ে যেতে লাগলো মেয়েটার কথা শুনে। সে মেয়েটার সামনে আকুতি মিনতি করে বলতে লাগলো, প্লিজ আপু, আপনার তো হাত খোলা, আপনি দয়া করে আমার হাতটা খুলে দিন, আমায় যেতে দিন, আপনার পায়ে পড়ি, দয়া করুন। আমার প্রণয় ভাই হয়তো অনেক কষ্ট পাচ্ছেন আমার জন্য। প্রিয়তার কথা শুনে ভ্রুদয়ের সন্ধিক্ষণে ভাস পড়ল মেয়েটার। প্রণয়কে? হাঁসফাঁস করে উঠল প্রিয়তা, কাপা গলায় বলল, আমার পৃথিবী, আমার স্বামী। তুই বিবাহিত? প্রিয়তা উপর নিচ মাথা ঝাঁকালো। মেয়েটা জহুরি চোখে পর্যবেক্ষণ করলো প্রিয়তাকে। খুব ভালোবাসে তোকে? প্রিয়তা ফের উপর নিচ মাথা ঝাঁকালো। পুনরায় তাচ্ছিল্যের হাসি হাসলো মেয়েটা। প্রিয়তার হাতের বাঁধন খুলতে খুলতে আফসোস করে বলল, যখন জানবে তোর সাথে কি কি হয়েছে, না জানি কত কষ্ট পাবে। কি জানি আদৌ জানতে পারবে কিনা। কি করবি, সব নসিব। প্রিয়তার হাত দুটো মুক্ত করে দিল মেয়েটা। এতক্ষণ শক্ত করে বেঁধে রাখার দরুন প্রিয়তার ফর্সা হাতের নরম চামড়াগুলো ফুলে লাল হয়ে গেছে। প্রিয়তা ঝট করে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাচ্ছিস? মুক্তির সন্ধানে। বলে দ্রুত যাওয়া ধরল প্রিয়তা। মেয়েটা তাচ্ছিল্য হাসলো। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এক রাত তোকে বাঁচিয়ে দিলাম, পছন্দ হলো না? যা যা, শরীর বিলিয়ে দে। মেয়েটার কথায় বুক কাঁপলো প্রিয়তার। তবুও সেখানে দাঁড়িয়ে রইল না, কারণ সে জানে সে এখানে থাকলে আজ না হোক কাল এরা তাকে ছাড়বে না। তাই নিশ্চিত হার কোনোভাবেই মানতে রাজি নয় প্রিয়তা। প্রয়োজনে আজকেই শেষ দিন হোক, তবু শেষ দেখেই ছাড়বে। যদি মৃত্যু এভাবেই কপালে লেখা থাকে তবু তাই হোক। হাসপাতালে এনে দ্রুত সিপিআর দিতে জ্ঞান ফিরে আসে প্রণয়ের। সবটা জানার পর প্রণয়ের মতোই আরও দ্বিগুণ উন্মাদনা নিয়ে বেরিয়ে যায় শুদ্ধ। কোথায় গেছে কে জানে। তবে জ্ঞান ফেরা মাত্রই আবারও আগের মতো হয়ে যায় প্রণয়। বলা বাহুল্য, আগের থেকেও বেশি আগ্রসী হয়ে ঝাঁপিয়ে পড়ে সবার উপর। তার উগ্রতার মাত্রা সীমা ছাড়িয়ে যায়। তাকে সামলাতে হিমশিম খেতে হয় হাসপাতালের কর্তৃপক্ষকে। প্রণয়কে চারপাশ থেকে বিছানার সাথে হাত পা চেপে ধরেছে ওয়ার্ড বয়রা। ডাক্তাররা ঘুমের ইঞ্জেকশন দিতে চায়, যাতে আরও কিছুটা সময় অন্তত শান্ত থাকে। এভাবে বারবার অ্যাটাক আসলে তো কোমায় চলে যাবে। তবে তিনি কিছুতেই প্রণয়ের কাছাকাছি যেতে পারছে না। তার অস্বাভাবিক পেশিবলের নিকট তুচ্ছ হয়ে যাচ্ছে সকলে। সবাইকে ঝাড়া মেরে ফেলে উঠে বসে প্রণয়। তার শরীর স্থির নয়, এখনো পূর্বের ন্যায় কাঁপছে থরথর করে। আবারও সবাই ধরতে ছুটে এলে হুঙ্কার দিয়ে উঠল প্রণয়। আর এক পা এখানে দুঃসাহস দেখালে এখানে লাশ ফেলে দেবো সবগুলোর। আমার পথ থেকে সরে তারা সবগুলো, যেতে দে আমায়। প্রণয়ের হুঙ্কারে উচ্চধ্বনি প্রতিফলিত হচ্ছে পুরো হসপিটাল চত্বরে। তার চিৎকারে কান তালা পড়ে যাওয়ার উপক্রম। হাসপাতাল করিডোরে বসে এক নাগারে বিলাপ করছে অনুশ্রী বেগম। কেউ সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না।
সত্য তো তারাও ভয় পাচ্ছে। আতঙ্কে কাঠ হয়ে আছে প্রত্যেকে। ইতিমধ্যে পুলিশ কমপ্লেন করেছে তারা, কিন্তু লাভ হবে বলে আশা নেই। কিন্তু সত্যি যদি মেয়েটাকে না পাওয়া যায় বা মেয়েটার যদি কিছু হয়ে যায়, তাহলে প্রণয়কে যে আর বাঁচানো যাবে না, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। তবে তারা নিশ্চিত তাদের নিজেদেরকে নিয়ে, কারণ প্রণয় মরলে সবাইকে মেরে পুরো দুনিয়া লণ্ডভণ্ড করে তারপর মরবে। চিৎকার শুনে হাসপাতালের অন্য ছেলে, নার্স ও ওয়ার্ড বয়রা ছুটে আসে। তারা প্রণয়ের সতর্কবাণী শুনেও দুঃসাহস দেখিয়ে ধরতে যায়। ফলশ্রুতিতে যা হওয়ার তাই হয়। আবারও ভাঙচুর শুরু করে দেয় প্রণয়। হাতের কাছে যা পায় তাই দিয়ে মারতে থাকে। ডাক্তারের মাথা ফাটিয়ে দেয়। ভয়ে পালায় অন্য সবাই। কেবিনের সব কিছু ভেঙে চুরে শেষ করে দেয় প্রণয়। ডাক্তার পরিস্থিতির ভয়াবহতা দেখে পুলিশকে কল করেন। আর কেউ প্রণয়ের সামনে দাঁড়ানো কিংবা আটকানো সাহস করে না। সবাইকে উপেক্ষা করে হনহনিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় প্রণয়। গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়, যদিও তার নিজের শরীরের উপর কোনো কন্ট্রোলই নেই। অনুশ্রী বেগম ছেলের চিন্তায় চিন্তায় প্রেশার ফল করে, অসুস্থ হয়ে পড়ে। ভাইয়ের পিছু নিতে যাচ্ছিল প্রেম, কিন্তু মায়ের অবস্থা দেখে দাঁড়িয়ে যায়। চোখ ঝাপসা দেখছে সে, কি করবে বুঝতে পারে না। এত খারাপ দিন পূর্বে তাদের জীবনে কখনো এসেছে বলে মনে পড়ে না। একদম দিশেহারা হয়ে পড়ে প্রেম। কোন দিক দেখবে, কোনটাকে খুঁজবে, ভাইটাকে সামলাবে নাকি বাবা মাকে সামলাবে। ঢাকার মস্ত সড়কে 200 কিলোমিটার পার ঘন্টা গতিতে ড্রাইভ করতে থাকে প্রণয়। একদম দিশেহারা, উন্মাদ, ক্রোধে পাগল ছেলেটা। ভয়ে, দুশ্চিন্তায়, উন্মাদনায় মস্তিষ্কের রক্তচাপ বেড়ে যায় কয়েক গুণ। বুকের ভেতরের ছোট্ট নরম যন্ত্রটা বিষের নীল যন্ত্রণায় মরতে থাকে ছটফট করে। বুকের এই ব্যথা কিছুতেই সহ্য হয় না প্রণয়ের। নিঃশ্বাস ভারী হয়ে আসে, শরীরের কাঁপন বাড়ে। মস্তিষ্কে প্রিয়তমার আচ্ছন্নতায়, বুকে প্রিয়তমার অভাব ঠিক মৃত্যুর সন্ধিক্ষণ। শরীরের তাপমাত্রাও বাড়তে থাকে, হুড়হুড় করে জ্বর আসছে কি বোধহয়। পাগলের মতো প্রলাপ বকতে থাকে প্রণয়। বেঈমান, বিশ্বাসঘাতক, বলেছিলাম আমায় ছেড়ে যাবি না। তাহলে এখন কিভাবে আছিস? কোথায় আছিস? একবারে কি মনে পড়ছে না আমায়? আমাকে পাগল বানিয়ে কোথায় হারিয়ে গেলি? জান, আমি কিন্তু থাকতে পারছি না তোকে ছাড়া। মরে যাচ্ছে। এরপর কিন্তু খুঁজিস না আমায়। জান, কোথায় গেলে আমার জানকে আমার বাবু আল্লাহ। অ্যাংজাইটিতে হাত পা অবশ হয়ে আসছে প্রণয়ের। চোখ মুখের লালচে ভাব আরো বেশি গাঢ় হচ্ছে। কাপা হাতে ফোন তুলে জাবেদের নাম্বার ডায়াল করে প্রণয়। ওপাশ থেকে জাবেদের গমগমে কণ্ঠ ভেসে আসে। জি স্যার। সে সবেমাত্র রাতের খাবার খেতে বসেছে। জাভেদ, জাভেদ। জি স্যার। জাভেদ, পুরো শহরের সিসিটিভি চেক করো। দুপুর 2টা থেকে 5টায় সব ফুটেজ দেখো। বিশেষ করে উদয় সরণিতে সমস্ত রোড সাইড ফুটেজগুলো দেখো। খুঁজে বের করে কোন জানোয়ারের বাচ্চারা দুঃশ্বাস করেছে আমার কলিজা ছিঁড়ে নেওয়ার। প্রণয়ের এমন এলোমেলো উৎকণ্ঠা জাতীয় কণ্ঠ কানে পৌঁছাতেই গলায় খাবার আটকে গেল জাবেদের। তালু চাপড়ে কেসে উঠল সহসা। দ্রুত ঢকঢক করে পানি খেয়ে বলল, বাবিকে তুলে নিয়ে গেছে। আমার জানকে 10 মিনিটের মধ্যে খুঁজে বের করা জাভেদ। আমার প্রাণটাকে যেভাবে পারো আমার বুকে ফিরিয়ে দাও। আমার কলিজাটাকে ছাড়া আমি মরে যাবো জাভেদ। প্লিজ, ওকে এনে দাও। বলতে বলতে বাচ্চাদের মতো কান্না করে দেয় প্রণয়। জাবেদ দ্রুত হাত ধুয়ে বেরোতে বেরোতে বলে, স্যার স্যার লিসেন, আগে আপনি শান্ত হন। বাবিকে আমরা ঠিক খুঁজে বের করব। পুরো শহর, পুরো দেশে, পুরো পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে জাভেদ। পুরো দেশের ট্রান্সপোর্ট বন্ধ করে দাও। দেশ থেকে যেন কেউ বেরোতে না পারে। এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, প্রত্যেকটা পোস্টে চেক করো। প্রয়োজন হলে মানুষের বাড়িতে, জঙ্গলের, পৃথিবীর প্রতিটা কোণায় চেক করো। যেভাবেই হোক আমার জান চাই মারে চাই, নয়তো আমি তোমাকে ছাড়বো না জাভেদ। প্রত্যুত্তর করতে নিচ্ছিল জাবেদ, সাথে সাথেই ফোনের ওপাশ থেকে বিকট একটা প্রচন্ড শব্দ কানে এসে লাগলো। তৎক্ষণাৎ সারা শরীর ঝংকার দিয়ে কেঁপে উঠল জাবেদের। চিৎকার দিয়ে ডাকলো, স্যার স্যার। কিন্তু ওপাশ থেকে আর কোনো সাড়া এলো না। টুট টুট শব্দ করে কলটা ডিসকানেক্ট হয়ে গেল। ও শিট।